হাসির রাজা, রসিক রাজা, বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। জগৎ শেঠ একটা ছাগল আছে, উহাকে বিশ্বাস করিয়া জাহাজ দেওয়াই আমার ভুল হইয়াছে। থ্যাংক গড নবাব আমার জাহাজগুলি কাড়িয়া দেন নাই। কোম্পানির লাখ টাকা লোকসান হইয়া গেল। এবার আমি বোর্ড অফ ডিরেক্টরসকে কি জবাব দিব? আমার তো চাকরি চলিয়া যাইবে। ও মাই গড, হেল্প মি। এই সাহেব, জগৎ শেঠের কথা এখন বাদ দিন, আপাতত লোকসান পূরণের জন্য কি করা যায় ভাবুন। সেই জন্যই তো আপনাকে ডাকিলাম, পরামর্শ দিন, অ্যাডভাইস মি প্লিজ। এমন কিছু একটা করুন যেন এই লোকসান সামলাইয়া লাভ দেখাইতে পারি। লর্ড রডনি শীঘ্রই অডিট করিতে আসবেন। অডিটে কিছু হইলে আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দিবেন। আপনাকে আমি বাঁচাতে পারি সাহেব, খুবই সহজে, কিন্তু কাজটা বেআইনি, তাই খুব সাবধানে পা ফেলতে হবে। বেশ বেশ, বলুন আপনার প্ল্যান, শুনে দেখি ইনভেস্ট করা যায় কি না। শুনুন তবে। ব্যাপার কি, মহারাজ এখনো এলেন না? আমি আসার সময় দেখে এলাম মহারাজ মনের সুখে গায়ে জল ঢেলে স্নান করছেন। সুখ, আহা কত সুখ! জীবনে তো সুখেরই দরকার। লা 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 লা। তবে আজ সভার অবস্থা দেখে মনে হচ্ছে এখানে সবচেয়ে সুখী মন্ত্রী মশাই। দেখছেন না কেমন গুনগুন করে গান গাইছেন? হৃদয়ে আজ খুশির জোয়ার, মুখে গানের তান, সব ভুলে আজ মন্ত্রী মশাই গাইছেন মিঠে গান। দিলে তো গোপাল মেজাজটা মাটি করে। ভো মন্ত্রীবর, কস্মাত তব বদনে ঈদৃশং অত্যভূতং হাস্যং বিকশতি, যেন ভবত গীতধারা ভুবনং প্লাবয়তি। অং বং চং করে কি বললেন পণ্ডিত মশাই? বলি, আপনার এত খুশির কারণ কি? তো খুশি হব না, বউ তার বাপের বাড়িতে গেছে। এই সূচিবাইগ্রস্ত বউয়ের জ্বালা থেকে অন্তত 1 মাসের মুক্তি। মুক্তি পেয়ে মন্ত্রীবর গান ধরেন সুরে, গিন্নি তখন সূচি বাইয়ে গঙ্গা জল ছোড়েন দূরে। আমারও একই অবস্থা, রোজ গিন্নির ঝাঁটার ধুলোয় হাঁচতে হাঁচতে ঘুম ভাঙে। সামনে আবার নববর্ষ, ওহ কত রকম রাজকীয় পদ, আনন্দ, মেলা, আশ মিটিয়ে মোজ করার কি ভালো সময়। ঐক্যমতং। আমার বউটাও যদি এবার কদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসে তাহলে বাঁচি, একটু শান্তিতে ঘুমানো যাবে। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার! মহারাজ শ্রী কৃষ্ণচন্দ্র রায় রাজসভায় আসছেন। সাবধান, সাবধান, সাবধান! ওহ বাবা, কি অসহ্য গরম! সত্যি গরম এবার একটু বেশি পড়েছে। বেশি বলে বেশি, এত গরম যে রাজপোশাক গায়ে রাখাই যায় না। প্রশিক্ষণের সময় সৈনিকরা একটুতেই হাঁপিয়ে উঠছে। তীব্র শীত ও তীব্র গরম দুই জলবায়ু পরিবর্তনের নির্দেশক। আমাদের উচিত জলবায়ু পরিবর্তনের বিষয়ে কাজ করা, নয়তো ভবিষ্যতে ফসলের ক্ষতি তো হবেই, সেই সাথে দেশে মরুকরণও দেখা দিতে পারে। বুঝলাম। তা জ্যোতিষী, তোমার গণনা কি বলছে? মহারাজ, এ বিষয়ে এখনো আমি গণনা করিনি, তবে পঞ্জিকা অনুযায়ী দেখছি পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, কৃত্তিকা নক্ষত্রের অবস্থান এইবারে খুব উচ্চ শক্তিশালী। আদ্রা নক্ষত্র উপস্থিত হলেও খুবই দুর্বল। সামনে দীর্ঘ গ্রীষ্ম ও খরা আসন্ন মহারাজ। কদিন পরই তো নববর্ষ, হাল খাতা খাজনা আদায় করতে হবে। বাপু থামো তো,
এখন এত গুরু গম্ভীর আলোচনা না করে আগে মহারাজের গরম কমানোর ব্যবস্থা করা উচিত। সে আপনি মহারাজকে তেল মারা বন্ধ করলেই মহারাজ স্বস্তি পাবেন মন্ত্রী মশাই। কি বললে গোপাল? আমি মহারাজকে তেল মারি? দেখুন মহারাজ, দেখুন আপনার প্রাণের গোপাল আমাকে, এই রাজ্যের মহামন্ত্রীকে কিভাবে অপমান করছে দেখুন। গোপাল ভুল কি বলেছে মন্ত্রী মশাই? আপনি মহারাজকে তেল দেওয়া বন্ধ করলে যে তেল বেঁচে যাবে তাতেই গরম কমে আসবে। যদি চান সেসব তেল বিজ্ঞানীকে দিতে পারেন। যন্ত্রপাতির কলকবজা সচল রাখতে তেল তো দরকার। সত্যি নাকি মন্ত্রীমশাই? তাহলে তেলটা আমাকেই দিন, অনেক সুবিধা হবে আমার। দেখবেন শীঘ্রই আপনার দেওয়া তেল দিয়ে এই ঘাম ছোটানো গরমে খুব সুন্দর একটা সমাধান তৈরি করে দেব। দেখুন মহারাজ, সবাই মিলে কিভাবে আমায় অপমান করছে। থামুন সবাই। বিজ্ঞানী মশাই, আপনি তখন কি যেন বললেন? শুনে মনে হলো নতুন কোনো যন্ত্র বানাচ্ছেন। আগে হ্যাঁ মহারাজ। তা কি যন্ত্র, কি কাজ এর? এর কাজ হলো গরম দূর করা। তৈরি হবার পরই না হয় দেখবেন। বেশ, তা না হয় তৈরির পরই দেখলাম। আজ এই গরমে আর কোনো কাজ হবে না তা বোঝা হয়ে গেছে। আজকের মতো সভা এখানেই শেষ। আর গোপাল, তুমি চলো আমার সাথে একটু মৎস্য শিকার করা যাক। দেখুন দেখুন, ভালো করে দেখুন, খুব যত্ন নিয়ে দেখুন শেঠজি। এ সবই আমার নিজের হাতে খুব যত্ন নিয়ে তৈরি করা। এর চেয়ে খাঁটি জিনিস আপনি মুর্শিদাবাদেও পাবেন না। সত্যি আপনার কাজ খাঁটি, সত্যিকারের এক শিল্পী আপনি। আমি আবার ভালো কাজ দেখলে শিল্পীকে পুরস্কার না দিয়ে পারি না। সে আপনি বড় মানুষ, দিতেই পারেন। শুনুন, আপনি আপনার দোকানের সমস্ত গহনা আর হিরে জহরত আমাকে এখন বিক্রি করুন। আমি আপনার প্রাপ্য টাকা এখনই মিটিয়ে দিব। বলুন কত দাম সবকিছুর? অ্যাস, সব? হ্যাঁ সব। জলদি হিসাবটা বলুন তো মশাই, আমাকে তো ফিরতে হবে নাকি? বটেই তো, বটেই তো। মালদার মক্কেল, একটা চড়া দাম ভাগি, হ্যাঁ, দ্বিগুণ লাভ। শেঠজি, আপনার হয়েছে মোটামুটি এই ধরুন 60,000 টাকা। আপনি এত কিছু একসাথে নিচ্ছেন, তাই আপনি 55,000ই দিন। সে কি? না না, আমার জন্য আপনি কম লাভ করবেন এ আমি মানতে পারবো না। আমি আপনাকে 60,000 টাকা মানে 4,000 মোহর এখনই দিয়ে দিচ্ছি। আপনি মিলিয়ে নিন। সে তো বেশ, সে তো বেশ, আপনার যেমন মর্জি। পুরো 4,000 আছে, গিনতি করিয়ে নিন। ও আমি পরে গুনে নেব। ওরে নেড়া, চটপট মোহরগুলো গুনে ফেলতো বাপ। এক্ষুনি করছি বাবু। বাবু, শেঠের থলেতে 20টা মোহর বেশি আছে। তাহলে ওই 20টা মোহর তুই রেখে দে, ওটা তোর নববর্ষের বকশিস। ধন্যবাদ বাবু। ওরে বাবা রে, মাগো, দাঁতটা ভেঙে গেল গো। কি হলো রে? শেষে সোনা কামড়ে দাঁত ভাঙলি নাকি? বলি দাঁত কি মাজিস না? এ বয়সে এত দুর্বল দাঁত, ছে ছে ছে, এ কেমন কথা রে নেড়া? আমায় শুধু শুধু কেন বলছেন বাবু? এ মোহর সোনার নয়। আপনি নিজে পরীক্ষা করে দেখুন না, আমার দাঁত আপনার চেয়েও শক্ত। ওরে বাবা রে, এ কি রে? এ তো মোহর নয় নেড়া, চটপট কাঁচিটা দে তো, এক্ষুনি এই মোহরটা কেটে ফেলতে হবে। বলি অন্য মোহরগুলো পরীক্ষা করে দেখুন না। হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল, আমায় লুটে নিল রে। হায় হায় হায়। আরে ও শেখরা মশাই, কি হলো? একটু আগে মুর্শিদাবাদের এক শেঠ আমায় 4,000 নকল মোহর দিয়ে গেছে। সে এমন মোহর কি বলবো তোমাদের, কেটে না দেখা অবধি আমি শেখরা হয়েও বুঝতে পারিনি ওটা নকল। বলো কি ভয়া, এক্ষুনি মহারাজের কাছে চলো। আমাদের সবারই তো গত কদিন বড় বড় লেনদেন হয়েছে, বলছি আমাদের মুদ্রাও পরীক্ষা করবো নাকি? তাই করো, এরপর সবাই মিলে একসাথে মহারাজের কাছে যাব।
এতক্ষণ ধরে বসে আছি, তা একটা মাছও এলো না। কি ব্যাপার? মাছেরা বোধহয় এবার অসময়ে শ্বশুর বাড়িতে গেছে মহারাজ। মাছ ধরার সময় রসিকতা করতে নেই গোপাল। মাছের আবার শ্বশুর বাড়ি, তা কি কখনো হয়? তবে বলুন তো মহারাজ, বর্ষাকালে নদীর মাছগুলো হঠাৎ করে কেন খাল বিল পুকুরে ঢুকে পড়ে? আবার সমুদ্রের মাছ নদীতে আসে বা পুকুরের মাছ নদীতে চলে যায় কেন? আহা, সেটাই তো স্বাভাবিক। নদীতে সমুদ্রে তখন জল বাড়ে, স্রোত বাড়ে, তাই সাময়িকভাবে সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায় বলেই তো ওরা যায়। এটাই তো প্রমাণ ওরা বেড়াতে যায় শ্বশুর বাড়ি। তাহলে ওরা ফিরে আসে কেন? মহারাজ আপনি বলুন, শ্বশুর বাড়িতে বেশি দিন থাকা যায় নাকি? 2 দিন আদর আপ্যায়ন, তারপরই শুরু। এই মাছটা এত খায় কেন? কাজকর্ম কি কিছু করে না? ওদের কে বোঝাবে যে ওদের মেয়ে এতই ভয়ঙ্করী হয়ে উঠেছে যে পালিয়ে শ্বশুর বাড়ি আসতে হচ্ছে? তাই যখনই এসব কথা শুরু হয়, তখনই মাছগুলো আমাদের মতো লজ্জায় আবার নিজের বাড়ি নদীতে ফিরে আসে মহারাজ। সত্যি গোপাল, তোমার জবাব নেই। গোপালের জবাব না হলেও আমার একটা জবাব চাই মহারাজ। তোমার আবার কিসের জবাব? তেমন কিছু না, সামনে নববর্ষ, খাজনা দেওয়ার সময় বেশি দিন তো বাকি নেই, তাই বলছিলাম এখন অনুমতিটা দিলে। বেশ, ঘোষণা করে দাও। আকরাম, এই আকরাম, জি কোষাধ্যক্ষ মশাই। শোন, এক্ষুনি গিয়ে ঘোষককে বল সারা রাজ্যে যেন ঢেরা পিটিয়ে জানিয়ে দেয় কাল থেকে বাৎসরিক খাজনা আদায় শুরু হবে। যথা আজ্ঞা। এটা কি বাজার নাকি দাবানল? মামদোবাজি পেয়েছো? মহারাজ, আমার পক্ষে আর বাজারে যাওয়া সম্ভব নয়, আমায় ছেড়ে দিন, আমি আমার গ্রামে ফিরে যাই। আরে কি হয়েছে তা বলবে তো? কি আর বলবো গোপাল দাদা, সকালে রান্নাঘরে যেতেই ঠাকুর বলল মাছ নেই, মশলা নেই। তা সেসব বাজার থেকে কিনে আনলেই হয়। কিনে যে আনবো, কিন্তু বাজারে জিনিস কই? যা আছে সব তো অগ্নিমূল্য, হাত দিলেই ছ্যাঁকা লাগছে। ভাবতে পারেন, 1 সের পোলাও চালের দাম 4 আনা, পশ্চিমী বাসমতি তো 8 আনা সের, 1 পোয়া গোলমরিচের দাম 15 টাকা, আর জয়ফলের দাম 50 টাকা দিলেও 1 পোয়া মিলতে কষ্ট হয়। কি সর্বনাশ! প্রজারা খাবে কি? শুধু তাই নয় মহারাজ, নুন আর চিনি পর্যন্ত 16 আনা সের। ঠিক বলছো তো? একদম পাকা খবর কোষাধ্যক্ষ মশাই, নিজের চোখে দেখে এলাম। কবে থেকে এই অবস্থা? দোকানি তো বললো গত প্রায় 1 সপ্তাহ ধরে বাজারে সবকিছুর দাম এমন বাড়তি, কারা নাকি প্রায় 3 গুণ দামে প্রচুর জিনিস কিনে নিয়ে গেছে। মহারাজ, এই খবর তো আতঙ্কজনক। এমন চললে গরিব প্রজারা তো না খেয়ে মরবে। ঠিক বলেছো গোপাল দাদা। আমাদের সব শেষ হয়ে গেল রে, হায় হায় হায়। কোন শনির নজর পড়লো আমাদের উপর? হায় হায়। পথে বসে গেলাম গো, সব নতুন মোহর নকল। হায় হায় হায়, এবার কি হবে গো? চলো সবাই মহারাজের কাছে, কাটা মোহরগুলোও নিয়ে চলো, দেখি উনি একটা বিহিত করতে পারেন কিনা। শুনো শুনো শুনো, নদিয়াবাসী শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র রায় আগামীকাল থেকে নববর্ষের পূর্ব দিনের মধ্যেই সকল রাজ্যবাসীকে তার বাৎসরিক খাজনা পরিশোধ করার জন্য আদেশ করেছেন। বিলম্বকারীর শাস্তি অনিবার্য। শুনো শুনো শুনো। এই ধাক্কার মধ্যে আবার খাজনা? চলো মহারাজের কাছে চলো, দেখি এর কোনো বিহিত হয় কিনা। বাজারে জিনিসপত্রের এমন আগুন দাম, এদিকে সামনে উৎসব, সময়ও তো হাতে নেই। এই সময়ে আমদানি করে চাহিদা মিটিয়ে জিনিসপত্রের দাম কমাতে গেলে ভরসা হয় মুর্শিদাবাদ। ঢাকা থেকে জিনিসপত্র আনানো যেতে পারে, কিন্তু সেগুলো পৌঁছতে পৌঁছতে নববর্ষ পার হয়ে যাবে, আর দাম এমন চললে খাজনার টাকা হাতে আসার আগে শেষ হয়ে যাবে শুধু দিনের খরচে। ওহো, ভাল লাগে না। আরে আরে, নগরের ব্যবসায়ীরা এদিকে আসছে। তাই তো দেখছি মহারাজ। কি হে, তোমরা নাকি আজকাল দাবানলেরও ব্যবসা করছো?
দাবা নলেই বটে গোপাল দাদা। বাজারের প্রতিটি জিনিসপত্র অগ্নিমূল্য, এর কোনো সঠিক ব্যাখ্যা আছে তোমাদের কাছে? খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি মহারাজ, একটিবার আমাদের কথা শুনুন। ন্যাকার দল, অপরাধ করে আবার কথা শুনতে বলছে। তাও শুনে দেখা যাক কি বলেন মহারাজ। চটপট যা বলার বলে ফেলো তো বাপু। মহারাজ, আজ সকালে দোকান খুলে সব গহনা হিরে সিন্দুক থেকে বের করেছি, ঠিক তখনই একটা লোক। কি সর্বনাশ! এবার কি হবে মহারাজ? ও গোপাল, তুমি কিছু বলো। মহারাজ, এই ঘটনা এক্ষুনি মুর্শিদাবাদে উজির মশাইকে জানান, কিন্তু গোপনে রাজ্যের সব স্বর্ণমুদ্রা রাজকোষে এনে জমা করুন। আসল নকল সবগুলো, বদলে সমপরিমাণ রৌপ্য মুদ্রা দিয়ে আসবেন। সে না হয় প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা যাবে, কিন্তু তা কি করে হবে গোপাল? এরপর আমরা একটা ফাঁদ পাতব। যে এই ষড়যন্ত্র করেছে সে এখনো জানে আমরা এসবের কিছুই টের পাইনি, তাই সে অসতর্ক থাকবে আর আমাদের সব টাকা নিয়ে নিজের নকল টাকা গছাতে আসবে। আর তখনই ঘুঘু পড়বে ফাঁদে। তোমার বুদ্ধির জবাব নেই গোপাল। ঠিক বলেছেন মহারাজ। যা করার তা করতে হবে খুব গোপনে। আপনাদের কাজ কেমন চলিতেছে? বেশ চলছে। নদিয়ার সব বাজারের জিনিসপত্রের দাম 3 গুণ হয়ে গেছে 1 সপ্তাহের মধ্যে, আর লাভের আসল গুড় জমা হচ্ছে আমার পকেটে। And how much we have made? মানে কত টাকা হইল? এই তা প্রায় 5 লাখ হয়ে গেছে সাহেব। দারুণ দারুণ, ব্রাভো। কিন্তু কিন্তু আমি শুনিলাম কৃষ্ণচন্দ্র নাকি খাজনা আদায় শুরু করিয়াছেন। তা করেছে, আর 7 দিন পরই তো নববর্ষ। ওরা এখনো কিছুই বুঝতে পারেনি, এবারই মোক্ষম চালটা দিতে হবে। আর এবার আমি যাব, কৃষ্ণচন্দ্রের সব রূপোর টাকা বদলে নকল সোনার মোহর দিয়ে আসবো। পুরো কৃষ্ণনগর না খেতে পেয়ে মরবে। এখানে সাকসেস আসিলে পুরা বাংলায় আমরা এই কাজ করিব, সব সব লুটিয়া লইব, সব লুটিয়া লইব। কোষাধ্যক্ষ মশাই, হিসেব কি মিলল? হ্যাঁ, কি হুহা করছো বলো তো? হিসেবটা বলো না বাপু। হিসাবং লক্ষণং অক্ষপথ লক্ষণং নির্ভুলং সমাপতি প্রবিশে সময়চ্চ। পণ্ডিত মশাই, আপনি আবার সেই অং বং চং শুরু করলেন? ও মশাই, তাড়াতাড়ি শেষ করুন। দেখছেন তো মহারাজ অধৈর্য হয়ে উঠছেন। ধীরে ধীরে করো, ভুল যেন না হয়। এ আবার বলে ধীরে ধীরে করতে। ধুর, ভাল লাগে না। বলি, হিসেবটা দেবে নাকি আমি সন্ন্যাসী হব? হ্যাঁ, হয়ে গেছে মহারাজ। এবারের মোট খাজনা আদায় হয়েছে 16,87,204 টাকা 13 আনা। এর মধ্যে নকল সোনার মোহর পাওয়া গেছে 2 লক্ষ টাকার, আর আগে সংগ্রহ করা হয়েছিল প্রায় 10 লক্ষ টাকার নকল মোহর। যাক বাবা, এবার একটু হাঁপ ছাড়ি। ওরে, কে আছিস? শরবত নিয়ে আয় সবার জন্য, চটপট। প্রণাম নেবেন রাজা সাহেব। কে আপনি? আমি উত্তর কলকাতার ব্যবসায়ী উমিচাঁদ আছি। আসলে একটা বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। উমিচাঁদ, আপনি তো ইংরেজ কোম্পানির খাস লোক, তাই না? হ্যাঁ, সাহেবরা আমায় একটু দয়া মায়া করেন আর কি। হ্যাঁ, আমাদের কাছে কি মনে করে? আসলে আগামী মাসে আমরা চীন ও মালাই দেশে ব্যবসা করিতে যাব। সমস্যা হইল, ওইখানকার লোকজন রূপোর টাকা ছাড়া অন্য কিছুতে জিনিস বেচবে না। এই জন্যই আর কি কোম্পানির সাহেবরা আমায় পাঠালো আশেপাশের রাজ্যের রাজাদের থেকে রূপোর টাকা নিয়ে তাদের সোনার মোহর দিতে। কিন্তু আমারও তো রূপোর টাকা দরকার। আমি আপনাকে ক্ষতিপূরণ দেব। 100 মোহরে আমি 105 মোহর দেব। বেশ দরাজ তো আপনি। বেশ, আমি রাজি আছি। দিন মোহরগুলো। পাখি ফাঁদে পড়েছে মহারাজ, পাখি ফাঁদে পড়েছে। সেনাপতি, বন্দি করুন এই বেটাকে। এসব কি হচ্ছে? আমার রাজ্যে নকল মোহর গোছানো? হতভাগা! সব ঝুট বাত। চাকরা ভাই, এদিকে এসো তো। মোহরটা কেটে দেখাও তো, এটা আসল না নকল।
এর ওপর 1 থেকে 1.5 আনার বেশি সোনা নেই মহারাজ, বাকিটা কোনো এক অজানা ধাতু। আমার কোনো দোষ নেই মহারাজ, ওই সব ইংরেজদের ষড়যন্ত্র। চুপ! ইংরেজদের হাল আমার জানা আছে, ওদের পকেট খালি, ওই কাজ এই বেটারই মহারাজ। এখন একে কি শাস্তি দেওয়া যায় গোপাল? মহারাজ, রাজকোষের সব লোকসান এর ট্যাগ থেকে তুলে নিন। গোপাল ঠিক বলছে মহারাজ। আরও একটা বিশেষ শাস্তি হবে মহারাজ। হাজির করো বেটাকে। ঢালো মাথায় ঘোল। রং মাখাও ওকে, ছাড়ো ওকে কালুয়ার সামনে। তোলো ওকে কালুয়ার পিঠে। নাচ বেটা নাচ, থামলেই কালুয়া শিং দিয়ে পেট ফুটো করে দেবে। শুভ নববর্ষ।